আজকে তোমাদের আমি আলোচনা করব নিরপেক্ষ বচন সম্পর্কে। নিরপেক্ষ বচন কাকে বলে, নিরপেক্ষ বচন কয় প্রকার, কি কি, নিরপেক্ষ বচনের যে ডিটেলস বড় প্রশ্নটা আছে সেই প্রশ্নটা তোমাদেরকে আমি আজকে বোঝানোর চেষ্টা করছি। দেখো দেখো নিরপেক্ষ বচন আমি লিখলাম পয়েন্টটা, নিরপেক্ষ বচন। নিরপেক্ষ বচনকে প্রথমত দুটি ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে পরিমাণ বা গুণ আর পরিমাণ। গুণ আর পরিমাণ, কথাগত দিক থেকে আমাদের গুণ আর পরিমাণ, কিন্তু আমরা যদি এই পরিমাণটা বাঁ দিকে লিখি, গুণটা ডান দিকে লিখি, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হয়। তার জন্য পরিমাণটা আমি বাঁ দিকে লিখছি আর গুণটা আমি ডান দিকে লিখছি। তাহলে নিরপেক্ষ বচনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, গুণ আর পরিমাণ। কিন্তু আমার বুঝতে সুবিধা হবে পরবর্তীকালে, সেই জন্য আমি কিন্তু ঘুরিয়ে লিখলাম পরিমাণ আর গুণ। পরিমাণকে দুই ভাগে ভাগ করা হয়েছে, মনে রাখতে হবে। এক হচ্ছে সামান্য বচন আর দুই হচ্ছে বিশেষ বচন। গুণকেও দুই ভাগে ভাগ করা হয়েছে, এক হচ্ছে সদর্থক আর এক হচ্ছে নঙর্থক। আমরা আজকে ডিটেইলস এই নিরপেক্ষ বচন সম্পর্কে খুব সহজেই জানার চেষ্টা করব। নিরপেক্ষ বচন কাকে বলে, আমরা এই প্রশ্নটাতে প্রথমে আসি। নিরপেক্ষ বচন কাকে বলে? যে বচন কোনো শর্তের উপরে নির্ভর করে না, তাকে বলা হয় নিরপেক্ষ বচন। যেমন আমি যদি বলি সকল মানুষ হয় মরণশীল, এই বচনে কোনো রকমের উদ্দেশ্যপদ বিধেয় পদের উপরে বা বিধেয় পদ উদ্দেশ্য পদের উপরে কোনো রকমের শর্ত ছাড়াই এই বচনটা আমরা তৈরি করা যাবে। কিন্তু আমি যদি সাপেক্ষ বচন, নিরপেক্ষ বচনের বিপরীতে আছে সাপেক্ষ বচন, যদি আমি বলি রাম আসবে তবে শ্যাম আসবে, তাহলে এই ক্ষেত্রে দেখো একটা শর্ত নির্ভর করছে। যদি রাম আসে তবেই কিন্তু শ্যাম আসবে, তাছাড়া কিন্তু আমার শ্যাম আসবে না। তাহলে আমার কি নিরপেক্ষ বচনে এইরকম কোনো শর্ত পাচ্ছ? তাহলে কি সংজ্ঞাটা হচ্ছে নিরপেক্ষ বচন কাকে বলে? যে বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদের উপরে কোনো শর্তের উপরে নির্ভর করে না, তাকে বলা হয় নিরপেক্ষ বচন। নিরপেক্ষ বচনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, গুণ আর পরিমাণ। পরিমাণকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সামান্য বিশেষ। গুণকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সদর্থক আর নঙর্থক। বেশ, তোমরা জানো যে বচন চার প্রকার, এ, ই, আই, ও। আমি চারটি উদাহরণটা আমি দিয়ে দিচ্ছি, এটা দিয়েছি, তারপর তোমাদের এই সংজ্ঞাগুলো ডিটেলসে আলোচনা করবো, তোমরা এক্ষুনি বুঝে যাবে। তবে আমি আগে উদাহরণটা দিয়ে দিচ্ছি চারটি বচনের। ই বচন, তোমরা একটা বচন বলো, ই বচন উদাহরণটা বলো, যে কোনো একটা উদাহরণ বলো। ই বচনে কি লাগবে বলো? কোনো পশু নয় পাখি। কোনো পশু নয় পাখি। আচ্ছা, তোমরা আই বচনের উদাহরণটা বলতে পারবে? আই বচন, কোনো কোনো আম হয় মিষ্টি ফল। কোনো কোনো আম হয় মিষ্টি ফল। আচ্ছা, ও বচনের উদাহরণটা তোমাদের মধ্যে কেউ বলতে পারবে? কোনো কোনো মানুষ নয় সব ব্যক্তি। দেখো চারটে উদাহরণ আছে, এই চারটে উদাহরণের ভিত্তিতে আমরা কিন্তু এই নিরপেক্ষ বচনটা বুঝবো, উদাহরণ সহ সংজ্ঞা বুঝবো। এই জায়গাটা মনের পরে আলোচনা করছি, এখন লিখে রাখছি আমি। সামান্য নঙর্থক, আর হচ্ছে বিশেষ সদর্থক, আর ও হচ্ছে বিশেষ নঙর্থক। যেটা কাছে দেখবে এ, ই, আই, ও চারটি ইংরেজি নাম আমরা এইগুলোর পরিবর্তে সংক্ষেপে ব্যবহার করি। আমার প্রশ্ন হচ্ছে সামান্য বচন কাকে বলে? আচ্ছা, আগে আলোচনা করবো গুণ কাকে বলে, পরিমাণ কাকে বলে। নিরপেক্ষ বচনটা আলোচনা করেছি, বোঝা গেছে। নিরপেক্ষ বচনের সংজ্ঞা এই ক্ষেত্রে কি বলেছি? যে বচনে কোনো শর্তের উপরে নির্ভর করে না, তাকে বলা হয় নিরপেক্ষ বচন। যেমন সকল মানুষ হয় মরণশীল, এটা সম্পর্কে তোমাদের কোনো অসুবিধা নাই। এবার আমি আলোচনা করবো পরিমাণ কাকে বলে আর গুণ কাকে বলে। পরিমাণ কাকে বলে আর গুণ কাকে বলে? পরিমাণ বলতে বোঝায় বচনের স্বীকৃতি, মানে সম্পূর্ণ অংশ
বা আংশিক অংশ। পরিমাণ বলতে বোঝায় বচনের পরিমাণ কতটা নির্ভর করছে। মানে ধরো আমি বললাম যে দোকানে গেলাম, গিয়ে বললাম 1 কেজি চাল দাও, বা আমি বললাম 500 চাল দাও, একটা পরিমাণ নির্ণয় করছে। তেমনি আমাদের বচনে দেখো, বচনের পরিমাণটা নির্ণয় করছে সকল মানুষ হয় মননশীল। এখানে কতগুলো মানুষ? সমস্ত মানুষকে বোঝানো হয়। আবার এখানে বলা হচ্ছে কোনো কোনো আম হয় মিষ্টি। কতগুলো আম? মানে কিছু কিছু আম, মানে সবটা নয় কিন্তু। তাহলে পরিমাণ বলতে বোঝায় বচনের কতটা অংশ নির্ভর করছে, সেই অংশকে বলা হচ্ছে পরিমাণ। এবার সংজ্ঞাগত দিক থেকে কিন্তু আমরা ওই রকম ভাবে বলবো না। সংজ্ঞাগত ভাবে কি বলবো? পরিমাণ বলতে বোঝায় বচনের সংখ্যাকে। পরিমাণ বলতে বোঝায় বচনের সংখ্যাকে। যদি সমগ্র অংশকে বোঝায় তাহলে পরিমাণ হবে সামান্য। না বেশ, এই সংজ্ঞাটা আগে আলোচনা করি। পরিমাণ বলতে বোঝায় বচনের সংখ্যাকে। গুণ বলতে বোঝায় বচনের স্বীকৃতি বা অস্বীকৃতি। ঠিক আছে, এবার পরিমাণটা আলোচনা করি। পরিমাণ বলতে বোঝায় বচনের সংখ্যাকে। এবার সেই সংখ্যা সমস্ত হতে পারে, আবার কিছু কিছু হতে পারে। সমগ্র সংখ্যাকে বোঝালে পরে সামান্য বলা হয় বা সার্বিক বলা হয়। দর্শনে কিন্তু সামান্য মানে মনে রাখবে টোটাল, সমগ্র। কোনোভাবেই কিন্তু সামান্য মানে আংশিক নয়, এইটা যেন মাথায় থাকে। সামান্য মানে হচ্ছে টোটাল। তাহলে সামান্য, এবার সামান্য কাকে বলে? যে বচন সমগ্র অংশ সম্পর্কে স্বীকার করা হয় তাকে বলা হয় সামান্য বচন। তাহলে সমগ্র অংশ বোঝালে পরে সামান্য, আর বিশেষ মানে হচ্ছে আংশিক অংশ বোঝালে তাকে বলা হয় বিশেষ। কেমন দেখো, আমার বলেছি এ বচনটা সামান্য, তার মানে সকল মানুষ হয় মননশীল, সমগ্র মানুষকে বোঝাচ্ছে। আর আয় বচনটা বলেছি বিশেষ, আয় বচনটা বিশেষ, দেখো কোনো কোনো আম হয় মিষ্টি, তাহলে আংশিক অংশকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে তোমরা একবার খাতাটা খুলো, দেখো বার করো। যে নিরপেক্ষ বচনে এই একটা এস আর এই একটা পি, দেখো এটা বুঝবে কিন্তু ভালো করে। এটা কি নিরপেক্ষ বচন? সংজ্ঞাটা কি করা হয়েছে? সামান্য সংজ্ঞাটা কি করা হয়েছে? যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র অংশ সম্পর্কে স্বীকার বা অস্বীকার করে তাকে বলা হয় সামান্য বচন। ঠিক আছে, এবার এইটাতে তো নয় সমগ্র অংশ সম্পর্কে স্বীকার করা হবে। আমার সংজ্ঞা কিন্তু দু রকমের বললাম আমি, দুটো কথা বলছি, মনে রাখবে। দেখো আমার সামান্য বচন হচ্ছে এ আর ই, কথাটা বুঝো। যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র অংশ সম্পর্কে স্বীকার করে তাকে বলা হয় সামান্য বচন। দেখো মরণশীল বলতে সমগ্র মানুষ সম্পর্কে মরণশীলতা গুণটি স্বীকার করা হয়েছে, তাই এই বচনটা হচ্ছে সামান্য বচন। কিন্তু সামান্য বলতে আমি বলেছি সমগ্র অংশকে স্বীকার বা অস্বীকার। তাহলে এইটা কি হতে থাকে? পাখিরা নয় পশু, কোনো পাখি পশু নয়, তাহলে কোনো পশু নয় পাখি। এবার পাখি এই বিধেয় পদটা সম্পূর্ণরূপে পশু এই উদ্দেশ্য পদটাকে অস্বীকার করছে। একটাও পশু একটাও পাখি নয়, বা একটাও পাখি একটাও পশু নয়। তাহলে যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদের সম্পূর্ণ অংশ সম্পর্কে সমগ্র অংশ সম্পর্কে অস্বীকার করে তাকে বলা হয় সামান্য বচন। ঠিক আছে, তাহলে আমরা সামান্য বচন দুটো পেলাম। একটা হচ্ছে যে এইটা আর এইটা দুটো সামান্য বচন, দুটো সামান্য বচন আর আলাদা আলাদা সংজ্ঞা করছি। তাহলে এবার কিন্তু একত্রিত সংজ্ঞা করতে গেলে কি করব? একসঙ্গে সংজ্ঞা তো আলাদা আলাদা হবে না। আমি যদি একসঙ্গে করি, এই দুটো এ আর ই মিলে, দুটো মিলে আমরা যে সংজ্ঞাটা পাবো, দেখো যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র অংশ সম্পর্কে, এও সমগ্র অংশ, এও কিন্তু সমগ্র অংশ। দেখো সমগ্র অংশ সম্পর্কে স্বীকার বা অস্বীকার করে, তাহলে দুটো সংজ্ঞাকে এক জায়গায় নিতে গেলে আমি শুধু একটা বা ব্যবহার করছি। যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র অংশ সম্পর্কে স্বীকার, হয় মানে স্বীকার বোঝাচ্ছে, আর নয় মানে অস্বীকার বোঝাচ্ছে, স্বীকার বা অস্বীকার করে তাকে বলা হয় সামান্য বচন। বোঝা গেল কথাটা? তাহলে সামান্য বচন কাকে বলে? সামান্য মনে হচ্ছে সমগ্র, এই কথাটা মনে রাখলে সবাই যাবে। যে নিরপেক্ষ বচনে সমগ্র অংশকে বোঝায় তাকে বলা হয় সামান্য। ছোট্ট কথাই, যে নিরপেক্ষ বচনে
সমগ্র অংশকে বোঝায় তাকে বলা হয় সামান্য। আর বিশেষ কাকে বলে? যে নিরপেক্ষ বচনে আংশিক অংশকে বোঝায় তাকে বলা হয় বিশেষ। দেখো বিশেষ মানে কি? যে নিরপেক্ষ বচনে আংশিক অংশকে বোঝায় তাকে বলা হয় বিশেষ। তাহলে আমরা মনে রাখবো সামান্য মানে সমগ্র আর বিশেষ মানে আংশিক। ঠিক আছে, তাহলে যে নিরপেক্ষ বচনে সমগ্র অংশকে বোঝায় তাকে বলা হয় সামান্য, আর যে নিরপেক্ষ বচনে আংশিক অংশকে বোঝায় তাকে বলা হয় বিশেষ। আংশিক অংশকে বোঝালে বিশেষ। এবার বিশেষটাই সংজ্ঞায় আসি। দেখো, যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক অংশ সম্পর্কে স্বীকার বা অস্বীকার করে তাকে বলা হয় বিশেষ বচন। বললাম, তোমরা শুনলে কিন্তু বুঝো। এবার দেখো, বললাম যে নিরপেক্ষ বচন, এই দুটোই কিন্তু বিশেষ বচন। আই আর ও দুটোই কিন্তু বিশেষ বচন, আই আর ও। এবার এই সংজ্ঞাটা বুঝবো আমরা। দেখো, কোনো কোনো আম হয় মিষ্টি, মানে সব আম নয়, কিছু কিছু আমকে বলছে মিষ্টি। আবার এখানে বলা হচ্ছে কোনো কোনো মানুষ নয় সৎ ব্যক্তি, মানে সব মানুষ নয়, কোনো কোনো মানুষ সৎ। তাহলে দুটোতেই দেখো, এখানেও কিছু কিছু মানুষ, এখানেও কিছু, দুটোতেই কিন্তু সমগ্র নাই। এখানে যেমন দুটোতেই সমগ্র পেলাম, এইখানে দুটোই সমগ্র পেলাম, পেলাম না? এখানে দুটোই সমগ্র পেলাম, কিন্তু কি পার্থক্য? এখানে প্রথমটাতে সমগ্রকে স্বীকার করা হয়েছে, সমগ্র হয়, আর এইখানে সমগ্র নয়। দেখো, কোন পশু নয় পাখি, কোন মানুষ নয় দেবতা, এরকম যদি বলা হয়, তাহলে এখানে সমগ্র সম্পর্কে অস্বীকার করা হয়েছে, এখানে সমগ্র সম্পর্কে স্বীকার করা হয়েছে। ঠিক ওই রকম ভাবেই ভাববো আমরা যে বিধেয় পদটা উদ্দেশ্য পদের আংশিক অংশ সম্পর্কে এখানে স্বীকার করেছে। দেখো, বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক অংশ সম্পর্কে স্বীকার করেছে। কিরকম? কোনো কোনো আম হয় মিষ্টি, হ্যাঁ স্বীকার করছে। অস্বীকার তো করেনি, হ্যাঁ কোনো কোনো আম হয় মিষ্টি। আমি বলছি তোমাদের মধ্যে কোনো কোনো ছেলে হয় ভালো, বা কোনো কোনো ছাত্র বা ছাত্রী ভালো, তার মানে আমি স্বীকার করছি কেউ কেউ ভালো। আমি তো অস্বীকার করি, আমি স্বীকার করছি তোমাদের মধ্যে কেউ কেউ ভালো। আমি কিন্তু সবারই জন্য বলিনি সবাই ভালো, তাহলে পরে হয়ে যেত সামান্য বচন। আমি কিন্তু বলছি তোমাদের মধ্যে কোনো কোনো ছাত্র বা ছাত্রী হয় ভালো, তার মানে কি? আমি তোমাদের জন্য স্বীকার করছি। আর তোমাদের জন্য কি অস্বীকার করছি দেখলাম? কোনো কোনো ছাত্র বা ছাত্রী নয় বদমাস, তাহলে বদমাসটা অস্বীকার করছি। তোমাদের মধ্যে কিছু কিছু ছাত্র অবশ্যই বদমাস নয়, তাহলে বদমাসটা আমি তোমাদের সম্পর্কে অস্বীকার করছি যে তোমরা বদমাস নয়। কিন্তু আমি কি তোমাদের সবার জন্য বললাম? তোমাদের সবার জন্য বলি নাই, কিন্তু আমি বললাম কোনো কোনো ছাত্র বা ছাত্রী হয় সৎ, তার মানে স্বীকার করলাম। আবার আমি বললাম কোনো কোনো ছাত্র বা ছাত্রী নয় বদমাস, তার মানে বদমাসটাকে অস্বীকার করলাম। তার মানে তোমরা কিছু কিছু জনা ভালো, আবার ওই বচনও দেখা যাচ্ছে কিছু কিছু জনা বদমাস নও। ঠিক আছে, বেশ। এইখানে এসে এই বচনটা যা, কোনো কোনো আম হয় মিষ্টি, তাহলে এই বিধেয় পদটা উদ্দেশ্য পদের আংশিক অংশ সম্পর্কে। আমটা মিষ্টি, মিষ্টি আম, তাহলে এই মিষ্টি এই বিধেয় পদটা আম এই উদ্দেশ্য পদের আংশিক অংশ সম্পর্কে স্বীকার করেছে কি করেনি? আংশিক অংশ সম্পর্কে স্বীকার করছে তো, তাই তো নাকি? তাহলে এইটাতেও দেখো আংশিক সম্পর্কে স্বীকার করছে, আর এইটাতেও দেখো আংশিক অংশ সম্পর্কে অস্বীকার করছে। ভালো করে ভাবো, কোনো কোনো আম হয় মিষ্টি, কিছু আমকে মিষ্টি বলা হয়েছে, তার মানে স্বীকার করা হলো। আর এখানে বলা হচ্ছে কোনো কোনো মানুষ হয় সৎ ব্যক্তি, তার মানে কিছু মানুষকে সৎ বলে অস্বীকার করা হলো। বুঝতে গেল? তাহলে এখানে কিছুকে মানে কিছু অংশকে মানে আংশিক অংশকে স্বীকার করা হলো, আর এখানে আংশিক অংশকে অস্বীকার করা হলো। তাহলে স্বীকার করা হলো আর অস্বীকার করা হলো। তাহলে সংজ্ঞা চলে আসি আমি, বিশেষের সংজ্ঞা। তাহলে যে নিরপেক্ষ বচনে, এটা নিরপেক্ষ বচনেই বাচ্চা, তাহলে যে নিরপেক্ষ বচনে, যে নিরপেক্ষ বচনে আংশিক অংশ সম্পর্কে স্বীকার, এটা স্বীকার করলাম, আংশিক অংশ সম্পর্কে স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বলা হয় বিশেষ বচন। তাহলে আমরা সামান্য বচনের সংজ্ঞাটা একবার বলি, তোমরা বলো আমাকে সামান্য বচনের সংজ্ঞাটা তোমরা বলবে। দেখো, যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র অংশ সম্পর্কে স্বীকার বা অস্বীকার করে তাকে বলা হয় সামান্য বচন। আর যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক অংশ সম্পর্কে, আংশিক, এটা দেখি তো বুঝতে পারছি, আংশিক, আংশিক অংশ সম্পর্কে স্বীকার বা অস্বীকার করে তাকে বলা হয় বিশেষ বচন। ঠিক আছে, এই দুটো আমাকে সংজ্ঞা তোমরা দাও। বলো প্রথমে সামান্য বচন কাকে বলো? বলো, কে বলবে? বলো। যে নিরপেক্ষ বচনে
বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র অংশকে স্বীকার বা অস্বীকার করে তাকে সামান্য বচন বলে। আর বিশেষটা এই উদাহরণটা দেখি বলো। যে নিরপেক্ষ বচনের বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক অংশকে স্বীকার বা অস্বীকার করে তাকে বিশেষ, তাকে বলা হয় বিশেষ। তাহলে সামান্য বচন আর বিশেষ বচন কিন্তু আমাদের হয়ে গেল। বলা হলো যে নিরপেক্ষ বচনে, এই লাইনটা এই লাইনটা কমন লাইন, যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদের, এটা দুটোই সমগ্র, কিন্তু এই দুটোই কিন্তু সমগ্র, ঠিক আছে। যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র অংশ সম্পর্কে স্বীকার বা অস্বীকার, এটা স্বীকার আর এটা অস্বীকার, কিন্তু স্বীকার বা অস্বীকার করে তাকে সামান্য বচন বলে। যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক, এটাতে আংশিক অংশ সম্পর্কে স্বীকার বা অস্বীকার করে তাকে বলা হয় বিশেষ বচন। তাহলে আমার শুধু কথার পার্থক্য, এই দুটোর সঙ্গে একই সংজ্ঞা, শুধু পার্থক্য কি সমগ্র আর আংশিক। আমি দুটো দেখো গোল করে ঘিরে দিয়েছি, সার্কেল করে দুটোই ঘিরে দিয়েছি। পার্থক্য কি? এই দুটো কথার পার্থক্য, একই সংজ্ঞা। দেখবে যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র অংশ সম্পর্কে স্বীকার বা অস্বীকার করে তাকে বলা হয় সামান্য। যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক অংশ সম্পর্কে স্বীকার বা অস্বীকার করে তাকে বলা হয় বিশেষ। তাহলে আমার সংজ্ঞা দুটোই একই, শুধু একটা করে শব্দ পাল্টালাম, সমগ্র পাল্টালাম আর আংশিক। ওইটাতে সামান্য জায়গায় সমগ্র আর বিশেষের জায়গায় আংশিক। বলো এটা কে বলবে? সামান্য কাকে বলে? বলো। নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র অংশকে স্বীকার বা অস্বীকার করে তাকে সামান্য বচন বলে। যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক অংশকে স্বীকার বা অস্বীকার করে তাকে বিশেষ বচন বলে। ঠিক আছে, আর কি বলবে? দেখো বলো। যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র অংশকে স্বীকার বা অস্বীকার করে তাকে সামান্য বচন বলে। আর যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক অংশকে স্বীকার বা অস্বীকার করে তাকে বিশেষ বচন বলে। বেশ, তাহলে আমার সামান্য আর বিশেষে কোনো গন্ডগোল নাই, আছে গন্ডগোল? এই জিনিসটা ভালো করে কিন্তু বুঝে নিতে হবে। আমি যা বললাম আজকে, যদি তোমাদের কাউরির এতটুকু প্রবলেম থাকে সামান্য আর বিশেষের সংজ্ঞার মধ্যে আমাকে বলো। আমি আবার একবার বলছি, যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদে সমগ্র অংশ সম্পর্কে স্বীকার বা অস্বীকার করে তাকে বলা হয় সামান্য বচন। যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদে আংশিক অংশ সম্পর্কে স্বীকার বা অস্বীকার করে তাকে বলা হয় বিশেষ বচন। কোনো অসুবিধা আছে? কারোর কোনো অসুবিধা আছে? আলেমা তোমার কোনো অসুবিধা আছে? অসুবিধা থাকলে বলবে। বেশ, এরপরে চলে যাব সদর্থক বচন। সদর্থক মানে বুঝে নেবে হ্যাঁ বা হয়, ঠিক আছে? সদর্থক মানে, আর নঙ্গর্থক মানে না বা নয়, এইটা, ঠিক আছে? এইটুকুরই পার্থক্য। এইটা যেমন এইটুকু পার্থক্য দেখলাম, এইটাই। তাহলে আমার হ্যাঁ হ্যাঁ কোনগুলো? দেখো এই জায়গায় একটা হ্যাঁ পেয়েছি, তাই তো? আবার এই জায়গায় একটা হ্যাঁ পেয়েছি। বেশ, তাহলে সদর্থকের সংজ্ঞাটা আগে করে নিই, আগে বুঝে নাও। ওই যেটা বললাম ওই কথাটাই বলবো, যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদে সমগ্র অংশ সম্পর্কে স্বীকার করে তাকে সদর্থক বলে। হয়ে গেল? এটা সংজ্ঞা হলো তো? আবার দেখি এইটার সংজ্ঞা, যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদে আংশিক অংশ সম্পর্কে স্বীকার করে, না অস্বীকার নয়, স্বীকার। দুটোই তো হয়, হয় মানে স্বীকার, হয় মানে স্বীকার, নয় মানে অস্বীকার, ঠিক আছে? তাহলে দেখো আমি কি বলছি আর কথা, যে নিরপেক্ষ বচনে বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র অংশ, আমি বুঝে গেছি এখানে সমগ্র অংশ, সকল থেকেই সমগ্র অংশ সম্পর্কে স্বীকার করে, হয় মানে স্বীকার করে তাকে সদর্থক বচন বলে। আবার বলছি, যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক অংশ সম্পর্কে স্বীকার করে তাকে বলা হয় সদর্থক বচন। এবার দুটো কথা বললাম, দুটো থেকে একটা কমন নেব, আমি কমন কথা ব্যবহার করবো, দুটো তো সংখ্যা হয় না, আমি কমন কি নেবো? দেখো, যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ, এই এরকম করে ভাবলাম, এটা বিধেয় পদ, এটা বিধেয় পদ, বিধেয় পদ উদ্দেশ্য পদে সমগ্র বা আংশিক,
ওইখানে বলছিলাম এই ক্ষেত্রে বলছিলাম স্বীকার বা অস্বীকার, কিন্তু এই ক্ষেত্রে যখন এলাম তখন বললাম সমগ্র বা আংশিক। ঠিক আছে, এটা মানেও স্বীকারও বলতে পারো, স্বীকার, আর এটা হচ্ছে অস্বীকার। বেশ, তাহলে কি করলাম আরেকবার দেখো, যে নিরপেক্ষ বচনে ছোট দিকে শুনে দিকে, যে নিরপেক্ষ বচনে সমগ্র বিধেয় পদ, যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ, বিধেয় পদ এটা বিধেয় পদ, তাহলে বিধেয় পদ উদ্দেশ্য পদের একবার সম্পূর্ণ অংশ সম্পর্কে স্বীকার করছে আর একবার আংশিক অংশ সম্পর্কে স্বীকার করছে। ভালো করে বুঝো ব্যাপারটা, রানী বুঝতে পারছো? দেখো এখানে সকল মানুষ মানে সমগ্র মানুষকে মরণশীল বলা হয়েছে, তার মানে সম্পূর্ণ মানুষ সম্পর্কে স্বীকার করছে, কি করছে না করছে, তাহলে সমগ্র অংশ সম্পর্কে স্বীকার করছে। আর এইখানে বলা হয়েছে কোনো কোনো আম হয় মিষ্টি, তাহলে আম সম্পর্কে সম্পূর্ণ আমকে স্বীকার করছে না আংশিক? আংশিক আমকে বলছে যে মিষ্টি। তাহলে কি হলো সংজ্ঞা, যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র অংশ বা আংশিক অংশ সম্পর্কে স্বীকার, দুটোতেই স্বীকার, দুটোই স্বীকার, তাহলে সমগ্র বা আংশিক অংশ সম্পর্কে স্বীকার করে তাকে বলা হয় সদর্থক বচন। এই সংজ্ঞাটা বলো, কেউ বলে। যে নিরপেক্ষ বচনে বিধেয় পদটি উদ্দেশ্য পদের সামগ্রিক বা আংশিক অংশ সম্পর্কে স্বীকার করে তাকে সদর্থক বলে। আর তো বলবে, যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র বা আংশিক অংশ সম্পর্কে স্বীকার করে তাকে সদর্থক বচন বলে। উদাহরণ দাও একটা। যেমন সকল মানুষের মনস্থির। ব্যাস, আর কে বলবে বলো সংজ্ঞাটা। যে নিরপেক্ষ বচনে বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র বা আংশিক অংশকে স্বীকার করে তাকে সদর্থক বচন বলে। বেশ, আর কেউ? যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র বা আংশিক অংশকে স্বীকার করে তাকে সমর্থক বচন বলে। সদর্থক, সদর্থক বচন, তাকে সদর্থক বচন বলে। বেশ, সদর্থকটা ক্লিয়ার হয়ে গেছে। কাউরির কোনো অসুবিধা আছে? পায়েল, তোমার কোনো অসুবিধা আছে? অসুবিধা থাকলে বলতে হবে, সমাধান হয়ে যাবে। কিন্তু অসুবিধা থাকলেও মুখ ফুটে তোমার কোনো অসুবিধা আছে বলতে হবে কিন্তু। বেশ, এরপরে চলে যাবো নঙ্গর্থক। নঙ্গর্থক মানে আমি তিনটে কথা ব্যবহার করেছি, না বা নয় বা অস্বীকার। ঠিক আছে, তাহলে দেখো আমি এই সংজ্ঞার মতোই কিন্তু এই সংজ্ঞাটা হবে। এইটাতে স্বীকার কথাটা ব্যবহার করলাম, এইটাতে শুধু অস্বীকার কথাটা ব্যবহার করবো, তাহলেই হবে। এবার দেখো, এই দেখো একটা নয় অস্বীকার, এটা এইরকম চিহ্ন দিলাম, ঠিক আছে। বেশ, তাহলে এটাও অস্বীকার আর এটাও অস্বীকার, তাহলে অস্বীকার হচ্ছে ই আর ওটা হচ্ছে অস্বীকার। ঠিক আছে, তাহলে আমি সংজ্ঞা করবো, যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদে, কমন কথা, যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদে, এটা তো সমগ্র অংশ বোঝাচ্ছে ইতে, তাহলে সমগ্র অংশ সম্পর্কে অস্বীকার করে। আর আইতে বোঝাচ্ছে নয়টা, ওটাতে বোঝাচ্ছে আংশিক অংশ, অন্য কোনো মানুষ, তার মানে আংশিক, তাহলে সমগ্র অংশ সম্পর্কে অস্বীকার করে বা আংশিক অংশ সম্পর্কে অস্বীকার করে, তাই তো। তাহলে যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ, এই দুটোই বিধেয় পদ, এটাও বিধেয় পদ এটাও বিধেয় পদ, বিধেয় পদ উদ্দেশ্য পদে সমগ্র অংশ সম্পর্কে অস্বীকার করে, অস্বীকার করছে তো সকল না কোনো পশু নয় পাখি, তার মানে সমগ্র পশুকে পাখি বলেও অস্বীকার করা হয়েছে, সমগ্র পশুকে পাখি বলে অস্বীকার করা হয়েছে। হয়েছে কি হয়নি? অস্বীকার করা হয়েছে তো না? স্বীকার করা হয়েছে সমগ্র পশু পাখি, অস্বীকার নয় বলা হয়েছে, তার মানে অস্বীকার করা হয়েছে। তাহলে এটা সমগ্র অংশ সম্পর্কে অস্বীকার করা হয়েছে। আর এখানে কিছু কিছু অস্বীকার করা হয়েছে, দেখো কোনো মানুষ নয় সৎ, তাহলে অনেক মানুষকে সৎ নয় বলে অস্বীকার করা হয়েছে। কিছু কিছু মানুষ সৎ নয়, তারা সৎ নয়, তারা মিথ্যাবাদী বা তারা খারাপ প্রকৃতির, এইরকম আসছে কথাটার অর্থ। তাহলে কোনো মানুষকে সৎ নয় বলে আমি অস্বীকার করি, তারা সৎ নয়। আমি যদি বলতাম তারা হয় সৎ, তাহলে স্বীকার করা হতো, কিন্তু আমি তাদের সম্পর্কে অস্বীকার করলাম। তাহলে কোনো মানুষ নয় সৎ, তাহলে সংজ্ঞাটাই আছে, আসল কথা হচ্ছে সংজ্ঞা। যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদে সমগ্র অংশ সম্পর্কে অস্বীকার করে বা আংশিক অংশ সম্পর্কে অস্বীকার করে তাকে বলা হয় নঙ্গর্থক বচন। যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদে সমগ্র বা আংশিক অংশ সম্পর্কে অস্বীকার করে তাকে বলা হয় নঙ্গর্থক বচন। তাহলে দেখো 1 2 3 4
চারটের সংজ্ঞা কিন্তু একটাই, শুধু একটা করে শব্দ পার্থক্য। এইটা এই দুটো সংজ্ঞার ক্ষেত্রে এইটুকু পার্থক্য, আর এই দুটো সংজ্ঞার ক্ষেত্রে স্বীকার বা অস্বীকারের পার্থক্য। ঠিক আছে, তাহলে এই চারটে সংজ্ঞা আমাকে পর পর বলে দাও। কে বলবে? একজনা কি বলতে হবে? চারটে পর পর বলো দেখি, বলো। যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদে সমগ্র সব করে কোন সমগ্র সম্পর্কে স্বীকার বা অস্বীকার। এইবার যে প্রশ্নটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বড় প্রশ্ন, 8 নাম্বারের প্রশ্ন আছে, সেই প্রশ্নটা এই রকম ভাবে দেওয়া হয় যে নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণের যুগ্ম ভিত্তিতে শ্রেণীবিভাগ আলোচনা করো, বা দেওয়া হয় নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা ব্যাখ্যা করো, বা দেওয়া হয় নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণের মিশ্রিত ভিত্তিতে আলোচনা করো। তাহলে এবার তোমরা দেখো, আমরা চারটে জিনিস পাচ্ছি, ওটা মুছে দিলে হয়তো ক্লিয়ার হতো, কিন্তু এইভাবে তোমরা বোঝার চেষ্টা করো, আমি আর বুঝছি না। দেখো, পরিমাণ আর গুণকে যদি আমি পাইল করি তাহলে মিশ্রিত করি, হ্যাঁ, চারটে জিনিস আমি যদি মিশ্রিত করি তাহলে ধরো সামান্য আর বিশেষ এরা এক ভাগের, আর সদর্থক আর নগর্থক এরা এক ভাগের। তাহলে এই ভাগের সঙ্গে এই ভাগের মিলালাম, তাহলে এই বুঝে এই দাগটা কিন্তু দেখো, এই দাগটা কিন্তু দেখো, নাহলে এই না দেখলে এই লেখার মধ্যে অস্পষ্টতা বুঝতে পারবে না। দেখো, সামান্য সঙ্গে আমি সদর্থকের একবার নিলাম, তাহলে আর একবার সামান্যর সঙ্গে আমি নগর্থকের একবার নিলাম, তাহলে কি হলো? সামান্য সদর্থক বচন, সামান্য নগর্থক বচন। এবার আরেকবার বিশেষের সঙ্গে একবার নিলাম বিশেষ সদর্থক বচন, আর একবার আমি বিশেষের সঙ্গে নগর্থকে নিলাম বিশেষ নগর্থক বচন। বুঝা গেল এই দাগটা? এবার আর বুঝতে পারবে না, তখন যারা বুঝলে তারাই বুঝলে। দেখো, সামান্য সদর্থক বচন, সামান্য নগর্থক বচন, বিশেষ সদর্থক বচন, বিশেষ নগর্থক বচন। আর তোমরা এই চারটে গুটি নিয়ে বা চারটে শব্দ নিয়ে তোমরা কি আর কোনো ভাগ করতে পারবে? এই চারটে নিয়ে কি তোমরা আর কিছু লিখতে পারবে? আর কিছু বলতে পারবে? চেষ্টা করো দেখি। আমার চারটে পেলাম, সামান্য সদর্থক পেলাম একটা, সামান্য সদর্থক পেলাম একটা, সামান্য নগর্থক পেলাম একটা, বিশেষ সদর্থক পেলাম একটা, আর বিশেষ নগর্থক পেলাম একটা। চারটে পেয়ে গেলাম। তোমরা আর কি কিছু পাচ্ছ আমার বাইরে? পাচ্ছ? হবে না, আর নাই। ঠিক আছে, এবার তাহলে আমরা চারটে পেলাম ভাগ, সামান্য সদর্থক, সামান্য নগর্থক, বিশেষ সদর্থক, বিশেষ নগর্থক। তাহলে নিরপেক্ষ বচনের দার্শনিক অ্যারিস্টটল নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণকে একত্রিত করে চারটি ভাগে ভাগ করেছেন। প্রথমে যেটা আমরা দেখলাম, ভালো করে ভাবো, নিরপেক্ষ বচনকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, গুণ আর পরিমাণ। এইদিকে গুণটা লিখতে পারতাম, এইদিকে পরিমাণটা লিখতে পারতাম, কিন্তু লিখলাম না। এইবার বুঝতে পারছো কেন লিখি নাই? যদি গুণটা এইদিকে লিখতাম, পরিমাণটা যদি এইদিকে লিখতাম, তাহলে আমার হয়ে যেত সদর্থক সামান্য বচন, শুনতে কিরকম লাগতো, আর সংজ্ঞাটার ক্ষেত্রে অসুবিধা হতো। সেই জন্য আমি এইখানে শুনতে কেমন লাগলেও এইভাবেই লিখেছি। কিন্তু বেশ, তাহলে পরিমাণ কাকে বলে বলেছি, গুণ কাকে বলে বলেছি, সামান্য হয়েছে, বিশেষ হয়েছে, সদর্থক হয়েছে, নগর্থক হয়েছে। কিন্তু এইগুলো টুকরো টুকরো প্রশ্ন আসতে পারে, বড় প্রশ্ন আসবে, মানে এইটা সম্পর্কে 8 নম্বরের প্রশ্ন আসবে। তাহলে আজকের বড় প্রশ্নতে আমরা যাব। তাহলে এইটা কি কঠিন হবে না? এইটা তোমরা বুঝে গিয়েছো মানে এইটা তোমাদের এমনি করে হয়ে যাবে। ঠিক আছে, তা এটা দেখো, সামান্য সদর্থক বচন কাকে বলে? দেখো, আপনার কাছে বুধবার আসতে আমাদের সারা খাওয়াই আমি এটা বুঝে এই দেখো, সামান্য সদর্থক বচন, সামান্য সদর্থক বচন যে নিরপেক্ষ বচনে আমি সামান্য সদর্থক, এই জায়গাটা মুছে আমি আরেকবার লিখবো, তাই বুঝে নিও। সকল মানুষ হয় মরণশীল, সকল মানুষ হয় মরণশীল। এই জায়গাটা দেখো, যে নিরপেক্ষ বচনে বিধেয় সুরজ গেল চলছে। তাহলে দেখো, যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদে, মানে সামান্য সদর্থক বচন কোনটা কোনটা আমরা দেখে নেব। সামান্য সদর্থক বচন এই চারটের মধ্যে কোনটা?
দেখো আমি অবস্থা হলো এখানে শুধু একটাই, সামান্য সদস্য বচন মানে একটাই, কিন্তু এই জিনিসটা একটু ভালো করে ভাবো। এ তালিয়ে দেবো যে কিন্তু তিথি, আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি, মাথা গরম করবে না। দেখো এই এটা হচ্ছে সামান্য আমি বলেছি, আর ইটা হচ্ছে সামান্য, আইটা হচ্ছে বিশেষ বলেছি, ওটা হচ্ছে বিশেষ বলেছি। আমার সদর্থক নঙ্গর্থকের ক্ষেত্রে বলেছি এটা হচ্ছে সদর্থক, আইটা হচ্ছে সদর্থক, ইটা হচ্ছে নঙ্গর্থক, আর ওটা হচ্ছে নঙ্গর্থক। এইবার আমি যখন মিশ্রিত করলাম, সামান্য সদর্থক মানে এটা হচ্ছে সামান্য, আর হয় মানে সদর্থক, তাহলে সামান্য সদর্থক মানে একেই বোঝায় খালি, ঠিক আছে। আর সামান্য নঙ্গর্থক মানে ই কেই বোঝায়, আর বিশেষ সদর্থক মানে আই কেই বোঝায়, আর বিশেষ নঙ্গর্থক মানে ও কেই বোঝায়। এবার আমরা এই চারটে সংজ্ঞা লিখব। কি লিখবো? সামান্য মানে সম্পূর্ণ অংশ সম্পর্কে স্বীকার বা অস্বীকার, সামান্য, তাই তো। সামান্য মানে সামান্য মানে সমগ্র, এই সংজ্ঞাটা আসছে। আমি কিন্তু নতুন কিছু বলবো না, ওইগুলোকে নিয়ে আমার খেলা। দেখো যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদে সমগ্র অংশ সম্পর্কে স্বীকার বা অস্বীকার করে তাকে বলা হয় সামান্য বচন। কি বললাম? যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদে সমগ্র অংশ সম্পর্কে স্বীকার বা অস্বীকার করে তাকে বলা হয় সামান্য বচন। কিন্তু সামান্য সদর্থকের বেলায় কিন্তু একটা শব্দ বাদ দেবো, এর থেকে কম, এর থেকে কিন্তু সংজ্ঞাটা কমে যাবে। কি? ভালো করে লক্ষ্য করো কি বলছি। যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র অংশ সম্পর্কে স্বীকার করে তাকে বলা হয় সামান্য সদর্থক। একটা শব্দ কমে গেল, কোনটা কমে গেল? অস্বীকারটা কমে গেল, ঠিক আছে। সদর্থক মানে স্বীকার, তাহলে যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র অংশ সম্পর্কে স্বীকার করে তাকে বলা হয় সামান্য সদর্থক বচন। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? এবার এইটা দেখো, বিশেষ সামান্য নঙ্গর্থকটা দেখো, সামান্য নঙ্গর্থক, তার মানে কিন্তু যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র অংশ সম্পর্কে অস্বীকার করে, সমগ্র অংশ সম্পর্কে অস্বীকার, নঙ্গর্থক মানে অস্বীকার, সমগ্র অংশ সম্পর্কে অস্বীকার করে তাকে বলা হয় সামান্য নঙ্গর্থক বচন। বললো কি হলো না? দেখো সামান্য মানে সমগ্র, আর নঙ্গর্থক মানে অস্বীকার, দুটো কথা পেয়ে গেলাম। এবারে এইখান থেকে টুকরো হয়ে যাবে, সামান্য মানে সমগ্র, আর নঙ্গর্থক মানে অস্বীকার। তাহলে সমগ্র অস্বীকার করলে সামান্য নঙ্গর্থক। সোজা কথা, একটু কথা, একটু কথা। আমি যদি একটু এত বড় কথা বলতে চাই তাহলে কি বলবো? যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র অংশ সম্পর্কে অস্বীকার করে তাকে বলা হয় সামান্য নঙ্গর্থক বচন। হয়েছে? ক্লিয়ার? বুঝতে কোনো অসুবিধা আছে? বেশ। বিশেষ সদর্থক, বিশেষ মানে আংশিক, বিশেষ মানে আংশিক, সদর্থক মানে স্বীকার, আর নঙ্গর্থক মানে অস্বীকার। আমার কমন কথাটা নিয়ে আসবো, শুধু এই দুটো শব্দ পুট করে দেবো শূন্যস্থানে। কি কমন কথা? যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক অংশ সম্পর্কে স্বীকার করে তাকে বলা হয় বিশেষ সদর্থক বচন। আর যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক অংশ সম্পর্কে অস্বীকার করে তাকে বলা হয় বিশেষ নঙ্গর্থক বচন। দেখো এবার উদাহরণের মাধ্যমে দেখে নাও। বিশেষ সদর্থক বচন, তার মানে আই বচন হচ্ছে বিশেষ সদর্থক বচন, আই বচন বিশেষ সদর্থক বচন দেখে নিয়েছো। দেখো কোনো কোনো আম হয় মিষ্টি, সংজ্ঞায় বলেছি যে আংশিক অংশ স্বীকার করা হয় তাকে বিশেষ সদর্থক বচন বলা হয়। এই চেয়ারটা টানবো। দেখো আইটা বলেছি কোনো কোনো আম হয় মিষ্টি, তাহলে যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক অংশ সম্পর্কে স্বীকার করে তাকে বলা হয় বিশেষ সদর্থক বচন। এই বচনটা ভালো করে বুঝে নাও, সংজ্ঞাটা যা বুঝে গেছো এটা বুঝো। কোনো কোনো আম হয় মিষ্টি, তাহলে কিছু কিছু আমকে মিষ্টি বলে স্বীকার করা হয়েছে, তাই তো। তাহলে আংশিক আমকে মিষ্টি বলে স্বীকার করা হয়েছে, তাহলে আংশিক অংশকে স্বীকার করা হলে তাকে বলা হয় বিশেষ সদর্থক। বোঝা গেল? আংশিক অংশকে স্বীকার করা হলে তাকে বলা হয় বিশেষ সদর্থক। তাহলে সংজ্ঞাতে কি আসছে? যে ওই সংজ্ঞাটা ওইটা মুখস্থ রাখতেই হবে। যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক অংশ সম্পর্কে স্বীকার করে তাকে বলা হয় বিশেষ সদর্থক বচন। আর যে নিরপেক্ষ বচনে
বিধেয় পদ উদ্দেশ্য পদে আংশিক অংশ সম্পর্কে অস্বীকার করে তাকে বলা হয় বিশেষ নমর্থক বচন। একটা উদাহরণ দেবে, এই উদাহরণটা দিলে ধরো নিচে তো উদাহরণ দেবে, কোনো মানুষ নয় সৎ ব্যক্তি, এখানে সৎ ব্যক্তি এই বিধেয় পদটি মানুষ এই পদের আংশিক অংশ সম্পর্কে অস্বীকার করেছে। উদাহরণ বিশ্লেষণ করা হয়ে গেল। এটা 8 নম্বরের প্রশ্ন আসবে। এর মধ্যে যদি কোনো রকমের কোনো বুঝতে অসুবিধা হয় বলো না, কোনো রকমের এতটুকু যদি বুঝতে অসুবিধা হয় বলো, কার বুঝতে অসুবিধা হয়েছে বলো? হ্যাঁ বলো সুরজিৎ, কোন জায়গাটা অসুবিধা বলো বলো বলো। কিছু বলি না, হ্যাঁ কিছু বলি না। কার অসুবিধা আছে বলো? কার অসুবিধা যায়? ফাইন, কোন অসুবিধা আছে? একটুকু অসুবিধা আছে? দিল্লি আলেমা তোমার এটার মধ্যে কোনো অসুবিধা নাই তো? বেশ ঠিক আছে, তোমাদের মধ্যে যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, পরের দিন আবার কোনো টপিক নিয়ে দেখা হবে।